আসসালামু আলাইকুম। দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজকে আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন দিনে আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন যে এই যে আমি বারবার বলে থাকি যে বাংলাদেশ সংখ্যালঘু শূন্য হবে, কেন এটা আমি বলি। বিভিন্ন ইউটিউব চ্যানেলের যখন টক শোতে আলোচনা অংশ নিয়েছি তখন আমি বিস্তারিত বলতে পারিনি। কারণ হচ্ছে তখন অনেক সীমাবদ্ধতা থাকে। কারণ হচ্ছে যারা এডিটর থাকেন তারা অলিখিতভাবে কিছু ধারণা আগে দিয়ে থাকেন যেগুলো সরাসরি বলা যাবে না। তাই আমি আমার চ্যানেলে এগুলো বলতে বাধ্য, বা এখানেই বলবো, এটাই স্বাভাবিক। আপনাদের একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আপনারা বলুন তো যে 1947 অর্থাৎ যখন ভারত ভেঙে পাকিস্তান হয়ে যায়, তখন এই 47-48 সালে বাংলাদেশে সংখ্যালঘুর সংখ্যা কত পার্সেন্ট ছিল? নিশ্চয়ই 34%-এর নিচে ছিল না, তাই না? তাহলে স্বাধীনতার যেদিন পাকিস্তান স্বাধীন হলো, আসলে তো পাকিস্তান স্বাধীন হয় নাই, একটি ভারত ভেঙে একটি দেশ হয়েছে। কারণ পাকিস্তান কার বিরুদ্ধে স্বাধীনতা অর্জন করেছে ওই বিতর্কে আমি যাচ্ছি না, বিতর্ক ছাড়াই আমি আলোচনাতে যাচ্ছি। আমার মূল প্রসঙ্গ হচ্ছে বাংলাদেশ সংখ্যালঘু শূন্য হতে যাচ্ছে। কেন এটা আমার মনে হয়, অনেকে প্রশ্ন করেছেন যে কেন আমার মনে হয় যে বাংলাদেশ সংখ্যালঘু শূন্য হতে যাচ্ছে। এটা অনেক সাংবাদিক, কয়েকজন বুদ্ধিজীবী, এমনকি কয়েকজন অধ্যাপক আমাকে বলেছেন যে ফরিদ, আপনার এটা কেন মনে হয় বাংলাদেশ সংখ্যালঘু শূন্য হবে। অনেক সাংবাদিক আমার কাছে জানতে চেয়েছেন, অনেক সংখ্যালঘু ব্যক্তি তারাও আমাকে সংখ্যালঘু সম্প্রদায়ের নারী পুরুষ অনেকে আমাকে প্রশ্ন করেছেন, দেশে এবং বিদেশে বসবাস করা লোকজনেরা। এছাড়া মুসলমানদের মধ্যে যারা প্রগ্রেসিভ তারাও প্রশ্ন করেছেন, এমনকি মুসলমানদের মধ্যে যারা প্রগ্রেসিভ নন, কট্টর, তারাও আমাকে প্রশ্ন করেছেন কেন আমি এই কথা বলি। এমনকি বাংলাদেশের বিশেষ বিশেষ চাকরি করা ব্যক্তিগুলো আমার কাছে এটা ব্যাখ্যা চেয়েছেন, বিতর্কের কারণে তারা জানতে চেয়েছেন। আমি আমার চ্যানেলেই সেগুলো পরিষ্কার করতে চাচ্ছি যতটুকু সম্ভব। প্রথমত, 47-48 সালে বাংলাদেশ, তখন এটার নাম পূর্ববঙ্গ বা পূর্ব পাকিস্তান, সেখানে 34%, আবারও 34% সংখ্যালঘু ছিল। সেটা নামতে নামতে কততে এসেছে এই 54 বছরে 55 বছরে? সেটা কারো কারো মতে 6%, কারো কারো মতো 8%, কারো কারো মতো 4%, অর্থাৎ কোন অবস্থাতে আপনি 8%-এর উপরে নিতে পারবেন না। তাহলে 54 বছরে কত পার্সেন্ট কমে গেছে? 34 থেকে আপনি 8 বাদ দেন কত? আমি অঙ্কে দুর্বল, আর আপনারাই করে নিন। শুধু 54 থেকে 8 বাদ দিলে কত হয়? 42 হবে সম্ভবত, বা 44 হবে। এতগুলো কমে গেছে, কত পার্সেন্ট? আমি আবার বলছি, অঙ্কে আমি দুর্বল, হিসাব করতে পারতেছি না। আপনারা বলেন 34% থেকে শতকরা কত পার্সেন্ট কমেছে? 34% থেকে নেমে এসেছে ধরেন 8% সর্বোচ্চ। কত ভাগ? 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48। আচ্ছা, আমরা ধরলাম 6, অর্থাৎ প্রায় 5 ভাগের 4 ভাগ কমে গেছে সংখ্যালঘু বাংলাদেশ থেকে। তাহলে 54 বছরে যদি 5 ভাগের 4 ভাগ কমে যেতে পারে, তাহলে আর 1 ভাগ কমে যেতে লাগবে, আর বড় জোর 1 দশক, মানে এইভাবে যদি চলতে থাকে, অর্থাৎ সরাসরি আক্রমণ করবে না, তাড়াবে না, মারবে না, পেটাবে না, কাটবে না, মানে যা চলছে, এই যে মন্দির ভাঙা, প্রতিমা ভাঙা, ভয় দেখানো, তাদের নারীদের ধর্ষণ করা, তাদের সংখ্যালঘুদের মা বোন কন্যা ভাস্তি ভাগ্নিকে ধর্ষণ করা, তাদের জমি দখল করা, তাদের চাকরি খেয়ে দেওয়া, যে প্রক্রিয়া চলতেছে এইভাবে যদি চলতে থাকে, অর্থাৎ সাম্প্রদায়িক দাঙ্গা, না দাঙ্গা বলতে তো হয় না, সাম্প্রদায়িক হামলা যদি সরাসরিও না করে, তারপরেও আগামী 10 বছরে কিন্তু থাকে না কোন হিসেবে যা চলমান। তাহলে এই যে আমি বলি বাংলাদেশ সংখ্যালঘু শূন্য হতে যাচ্ছে, এটা আপনারা আমাকে কেন এর বিরোধিতা করেন? আমি এর হিডেন এজেন্ডা নিয়ে বলতেছি না, এটা ঘটতেছে এবং ঘটবে। অর্থাৎ 54 বছরে যদি 5 ভাগের 4 ভাগে নেমে আসে সংখ্যালঘু, তাহলে ওই হিসেবে আর 1 দশকে, মানে আগামী 10 বছর, এখন 2024, অর্থাৎ 2034 সালে যেভাবে চলতেছে বাংলাদেশের সংখ্যালঘু
হটানো জামাই আদর চলতেছে। এইভাবে যদি জামাই আদর করে চলে যায়, কারণ বাংলাদেশের মুসলমানরা তো ইসরায়েলের মতো বোকা না তো, যে তারা বিমান হামলা করবে, মারতে যাবে, পেটাতে যাবে, হামলা করলে পাল্টা হামলা, তা না। এত খরচ তারা করবে না, এত ঝুঁকি তারা নিবে না। তারা খুব কৌশলে, পাকিস্তানের চেয়ে চমৎকার কৌশল এখানে চলে। দেখবেন এই দেশের বুদ্ধিজীবীরা এই ব্যাপারে কথা বলবে না, বললে তারা আপনাকে বলবে ভারতের দালাল, হিন্দুর দালাল। কিন্তু যেই দিন বাংলাদেশ সংখ্যালঘু শূন্য হয়ে যাবে, এই লোকগুলোই কিন্তু তখন দেখবেন যে আলহামদুলিল্লাহ সূরা করবে। এই সলিমুল্লাহ সাহেবরা, কোট্টায়, আমার মতো কোট্টায় আলা পড়া মুসলমানেরাও, জুব্বাদারি আলা না, কোট্টায় আলা লোকেরাও সেদিন শুকরানা নামাজ পড়বে। এটা আমি বলেছি, যেদিন বাংলাদেশ সংখ্যালঘু শূন্য হয়ে যাবে, এই কোট্টায় আলার পড়া লোকগুলো গিয়ে দেখবেন যে মৌলবীদের সাথে শুকরানা নামাজে নিচ থেকে প্যান্ট পায়জামা গুটিয়ে টাকুর উপরে তুলে, টুপি থাকুক বা না থাকুক, অজু থাকুক বা না থাকুক, তারা সেখানে শুকরানা নামাজ আদায় করবে যে তারা বাংলাদেশকে সংখ্যালঘু শূন্য করে ফেলেছে। বিশ্বাস যাদের হয় না, আমি জানি না আমি 10 বছর বেঁচে থাকবো কিনা, তখন আপনাদের এটা নিয়ে আবার বলবো। কিন্তু আমি যদি মরে যাই, আপনারা যারা এই ভিডিও দেখবেন, এই ভিডিও যারা সংগ্রহে রাখবেন, আমি আশা করি আপনারা আমার আজকের এই রেকর্ডটা অন্তত সংগ্রহে রাখুন। আমার এই কথাটা কিভাবে সত্য পরিণত হয়, সত্য প্রমাণিত হয়, আপনাদের আগামী প্রজন্মকে জানাবেন। আর যদি আমি বেঁচে থাকি, আমার সংগ্রহ এটা থেকে, সেটা তো আমি আপনাদেরকে আবার এটা নিয়ে কথা বলবোই। আমার লজিকটা বুঝতে পারছেন তো? বাংলাদেশ কিন্তু ইসরায়েলের মতো বোম মেরে, বিমান হামলা করে, বন্দুক দিয়ে এই দেশ সংখ্যালঘু শূন্য করতেছে না। বরং এত বোম হামলা করার পরেও ইসরায়েলে কিন্তু 18% সংখ্যালঘু মুসলমান আছে। এত কিছু ঘটার পরেও কিন্তু বাংলাদেশে এত জামাই আদর। বাংলাদেশে কিন্তু মুসলমান 34% থেকে এখন নেমে এসেছে সর্বোচ্চ 8%-এ। কারণ সম্ভবত এটা 5 বা 6% হবে, 8% নেই। 4% বললে আবার আমাদের সংখ্যালঘু হিন্দুরাই রাগ করে, আমাকে বলে আপনি কম বলেন কেন, কম বলেন কেন? ভাই, আমি কম বলাতে কি তোমার বাড়বে? বাড়াইতে পারবা? পারবা না। আগামী 2-3 বছরে সাইরে চলে আসবা, তারপরের বছরে আরো 1 কমবে, তারপরে আস্তে আস্তে নীল হয়ে যাবা। আর তোমরা ভাই যাবাই, ভাই তোমরা ঠেকায় রাখতে পারবা না। তোমরা যারা ভাই সংখ্যালঘু আছো, তোমরা মনে করছো 5 তলা বাড়ি করেছি, 3টা বাড়ি আছে, 4টা দোকান আছে, 5টা ব্যবসা আছে, আমি বড় সরকারি চাকরি করি। ভাই, এই দেশ নীল হয়ে যাবে। হয় তোমাদের ধর্মান্তরিতকরণ করা হবে, অথবা তোমাদের রোড টু যশোর ধরতে হবে। আর একটা পথ আছে যেটা তোমরা কোনোদিনই পারবা না, পারলে এতদিন করো, সেটা হলো তোমরা রুখে দাঁড়াইতা, যেটা তোমরা রুখে দাঁড়াইতে পারতেছো না। এখন বলবা আওয়ামী লীগ আমাদের নির্যাতন করে, বিএনপি আমাদের নির্যাতন করে, জাতীয় পার্টি তো আমাদের পাত্তাই দেয় না, তারপরে জামাত তো পাকিস্তানেরই, তাহলে আমরা কিভাবে টিকবো? জি, এর মধ্যে টিকতে হবে তোমাকে ভাইজান, এর মধ্যে টিকে থাকতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ কারা করেছে? লেংটি মেরে, গামছা কাঁধে নিয়ে, গেঞ্জি গায়ে পরে, লুঙ্গি উল্টা করে, মাল কষা দিয়ে যুদ্ধ করছে। তারা টিকে শিখেছে, প্রতিবাদ করেছে, প্রতিরোধ করেছে, তাই টিকতে পেরেছে। তোমরা ভাই তা চাও না। তোমরা মনে করতেছো একবার আওয়ামী লীগ আসলে তোমাদের টিকে রাখবে, বিএনপি না আটকাবে। তোমরা দোষ দিয়ে যাও, অমুক এটা করছো, তমুক এটা। তোমরা কি করছো ভাই টিকে থাকার জন্য? আমি বিশ্বাস করি যে তোমাদের কোনো উপায় নাই, তোমরা অসহায়। কিন্তু অসহায়েরও একটা কাজ আছে, সেটা হলো প্রতিরোধ করা। দুর্বল যদি একবার রুখে দাঁড়ায়, যত শক্তিশালী হোক, বনের হরিণও কিন্তু মাঝে মধ্যে সিংহের নাকে গুঁতো দিয়ে, বাঘের নাকে গুঁতো দিয়ে কিন্তু মেরে ফেলে। সে দুর্বল, তারপর রুখে দাঁড়ায়। আপনাকে রুখে দাঁড়াতে হবে। করণীয় কথা পরে বলতেছে। আবারও বলি, যে সাংবাদিক আমাকে প্রশ্ন করেছেন যে আমি নাকি প্রপাগান্ডা ছড়াচ্ছি, একজন চিঙ্কু বাম বলেছে আমি নাকি অহেতুক প্রপাগান্ডা, ভয় ভীতি দেখাচ্ছি। আচ্ছা, এই 34% যে থেকে 8% হলো, তখন কারা ভয় ভীতি দেখাইছিল? তখন তো কেউ দেখেন নাই, তখন কমলো কেন? আমি ভয় ভীতি কি দেখালাম? আমি সত্যটা বলতেছি, আমি ভবিষ্যৎটা বলতেছি। বুদ্ধিজীবীর কাজ কি? বুদ্ধিজীবীর কাজ হলো অতীত থেকে, যেহেতু আমি বুদ্ধিজীবী না, আমি দাবিও করি না, বুদ্ধিজীবীদের কাজ হচ্ছে অতীত থেকে শিক্ষা গ্রহণ করা এবং ভবিষ্যৎ সম্পর্কে মূল্যায়ন করা যায়, ভবিষ্যতে কি হবে। কারণ অতীতের কার্যক্রমে নির্ভর করে আমার ভবিষ্যৎ কি। অতীতে আমি যদি স্কুল জীবনে ভালো পড়ালেখা না করি, ভালো চাকরি পাবো না, সোজা হিসাব। আমি যদি ইয়াং বয়সে ব্যবসাতে মন না দিই, আমি বুড়া বয়সে ব্যবসা থেকে কাজকর্ম করে খেতে পারবো না, সোজা হিসাব। অতীতের কার্যক্রমের উপরে নির্ভর করে আমার ফিউচার কি, এটাই তো সত্য। তো বুদ্ধিজীবীর কাজ কি? বুদ্ধিজীবীর কাজ তো দলের সামসামি করে না, সত্য বলা। কে মানলো কে মানলো না তাতে যায় আসে না। ডক্টর হুমায়ুন আজাদ বলে যাননি যে মুসলমানদের জন্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মানে না, তাদের মাদ্রাসাতে মানে। আপনারা দেখতেছেন না যে বুয়েটের শিক্ষকেরা কি ভাষায় কথা বলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা কি ভাষায় কথা বলে? ছাত্রদের গুলি মারেন, ছাত্রদের কথা বাদ দেন। কি কথা বলে তারা? আপনি বুঝেন না? তিনি তো ঠিকই বলেছিলেন। তো আপনাকে বলে যেতে হবে, আপনার কথা কেউ মানুক না মানুক, আপনার কাজ তো আপনার কথা কেউ মানলো না মানলো তাতে যায় আসে না, কিন্তু সত্যটাকে বলে যেতে হবে। বললে কি হয়, যদি তারা আকল আসে, তখন তারা রুখে দাঁড়াবে, সেটা ভুলটাকে শুদ্ধ করে ফেলবে, বা সেই ঘটনাটা ঘটবে না।
যেমন ভারত সম্পর্কে আমি একটা নেতিবাচক কমেন্টস করেছিলাম, মনে করাই দিতে চাই না এখন। আর এই বছর ফেব্রুয়ারি মাসে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটার কথা ছিল, সেটা আমি আগেই বলেছিলাম, সেটা ঘটে নাই। কারণ আগে বললে সেটা আর ঘটবে না, যারা বিজ্ঞ তারা সেটা বিরোধিতা করে টিকিয়ে রাখে। তেমনি এই কথাটা বলতেছি, আজকে সংখ্যালঘু ধরেন 6 থেকে 8% আছে, ধরে নেন 6 থেকে 8, এখনো যদি তারা তাদের প্রতিবাদ প্রতিরোধ করতো বা করে, তাহলে তারা টিকে থাকবে, নাহলে তারা শূন্য হবে। আপনি কখনোই পারবেন না। আপনি যতই বামপন্থীদের তেল মারা কথা শুনেন, আপনি যতই সংখ্যালঘু সম্প্রদায়, যতই ওই পশ্চিমবঙ্গের কিছু চিঙ্কু বামের কথা শুনেন, তারা কোনোদিন আপনার পক্ষে নিবে না, নিচ্ছে না, নিবেও না। তারা বলতেছে এগুলো রাজনৈতিক, তাই আপনাদের চলে যেতে হয়। আর ভারতে যখন সংখ্যালঘু নির্যাতন হয়, সেটা হলো সাম্প্রদায়িক, বাংলাদেশে এটা হলো রাজনৈতিক। তো এখন আওয়ামী লীগকে যে তাড়ানো হচ্ছে, এটা কি? এটাও রাজনৈতিক। তার মানে রাজনৈতিক ভাবে বিতরণ করলে সেটা সঠিক, মানে এটা তাহলে সঠিক, রাজনৈতিক ভাবে বিতরণ করা যাবে। তাদের যুক্তিতে বোঝা গেল রাজনৈতিক কারণ হলে দেশ থেকে একটা সম্প্রদায়কে তাড়িয়ে দেওয়া যাবে। আলাপ শুনছেন তো, এরা এবার মানবাধিকারের কথা বলে। আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না, ওটা আলাদা প্রসঙ্গ, আলাদা ভিডিও করবো। মূল প্রসঙ্গেই থাকি। সংখ্যালঘু শূন্য কেন হবে বাংলাদেশ? প্রথমত, বাংলাদেশের মানুষ হিন্দু বিদ্বেষী। দ্বিতীয় কথা, বাংলাদেশের মানুষ প্রচন্ড রকম পাকিস্তান প্রেমী। তৃতীয় কারণ হলো, বাংলাদেশের মানুষ চরমভাবে ভারত বিদ্বেষী। কেন তারা ভারত বিদ্বেষী? কারণ তারা মনে করে ভারত তাদের বাপদাদার সম্পত্তি। বাংলাদেশের মুসলমানরা মনে করে ভারত তাদের বাপদাদার সম্পত্তি, ওটা দখল করা উচিত, এটা তারা বিশ্বাস করে। এই জন্যই তারা গজওয়াতুল হিন্দ বাংলাদেশের সকল কওমি মাদ্রাসায় পড়ানো হয়। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, এই মাদ্রাসা সেন্টার হচ্ছে দেওবন্দ। এই মাদ্রাসাটা হচ্ছে ভারতেই। ভারতের দেওবন্দ মাদ্রাসা থেকে পড়ে এসে বাংলাদেশে বলে গজওয়াতুল হিন্দ করতে হবে, পাকিস্তানে গিয়ে বলে গজওয়াতুল হিন্দ করতে হবে। অদ্ভুত ব্যাপার, তাই না? বিস্ময়কর ব্যাপার। যাই হোক, বাংলাদেশের মুসলমানেরা পৃথিবীর 3 নম্বর অর্থনৈতিক শক্তি, 4 নম্বর সামরিক শক্তি যে দেশ ভারত, সেই ভারতকে গজওয়াতুল হিন্দ করার স্বপ্ন দেখে, পাকিস্তানেরাও সে স্বপ্ন দেখে, কিন্তু বাংলাদেশের হিন্দুরা, সংখ্যালঘুরা বাংলাদেশের টিকে থাকার স্বপ্ন দেখে না, বরং এদের পক্ষে কথা বলে তারাও আপনার সমালোচনা করবে। অনেক হিন্দু আমার সমালোচনা, ফরিদ আপনি এটা কেন বলেন যে সংখ্যালঘু শূন্য হয়ে যাবে? কেন বারবার এই কথা বলেন? বলাটাও কি ভাই অন্যায়? যেটা ঘটতে যাচ্ছে, ঝড় আসতেছে, মনে করেন আবহাওয়া বিশারদরা কি করে, আবহাওয়া অফিস কি করে, আপনাকে ঝড়ের পূর্বাভাস দেয় যে সাইক্লোন আসতেছে, ঝড় আসতেছে, তুফান আসতেছে, বৃষ্টি আসতেছে, এগুলো আপনাকে পূর্বাভাস দেয়। আমি পূর্বাভাস দিয়েছি, দেওয়াটাকে অন্যায় হয়ে গেল, তাহলে আমাকে ক্ষমা করে দেন আপনারা। কিন্তু পূর্বাভাস যে দিয়েছি সেটা তো ঘটে যাবে ভাই। এখন আপনি যদি সতর্ক না হন, আমি কি করব? নমস্কার, আমি তরুণ ঘোষ। আমি একটা পোস্ট দিয়েছি যেখানে আমি লিখেছি যে কোনো দিন শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারেন। তার প্রেক্ষাপটটা কি? এমনি এমনি তো বলছেন না উনি যে মাথা উঁচু করে ফিরবো। তো তার প্রেক্ষাপটটা গতকালকে সৃষ্টি হয়েছে। আমি 19শে এপ্রিল একটা ভিডিও করেছিলাম যে ভারত শেখ হাসিনার হয়ে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যাচ্ছে এবং তার হয়ে সওয়াল করবেন হরিশ সালভে। এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায়? এটা হচ্ছে নেদারল্যান্ডের হেগে। সময় তফাতের জন্য আমাদের এখানে খবরটি এসে পৌঁছায় রাতে এবং ফার্স্ট পোস্ট খবরটা করে। সেখানে খবরের হেডিংয়ে লেখা হয়েছে যে বাংলাদেশের বর্তমান সরকারের এই যে ফ্রড আর চক্রান্তমূলক এই যে তাকে সরিয়ে দেওয়া, এটা মানছে না এবং আইসিজে এই মামলাটি ইউএন এর কাছে পাঠিয়ে দিয়েছে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য, ভারতবর্ষকে জানিয়ে দিয়েছে। এই খবরটি যখন এলো তখন আমি ভাবলাম যে পূর্বের যে খবরটা আমি করবো ভেবেছিলাম সেই খবরটার থেকে এই খবরটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ এখন যা পারিপার্শ্বিক পরিবেশ, তাতে চারদিকে হাওয়া উঠে গেছে, যে কোনো দিন শেখ হাসিনা ঢুকে পড়তে পারেন। এখন ঢুকে পড়তে পারেন বললেই তো হবে না। ভারত ভেতরে ভেতরে খবর ডাকছিল, হরিশ সালের ভেতরে ভেতরে খবর ডাকছিলেন কবে কি হচ্ছে না হচ্ছে।
তার ভিত্তিতে হরিশ সালভে একদিন শেখ হাসিনার সঙ্গে দেখাও করেছিলেন, কালকে জানতে পেরেছি। তারপরে শেখ হাসিনা উনি বলেন যে আমি মাথা উঁচু করে দেশে ফিরব, অর্থাৎ তিনি জেনে গিয়েছেন যে তাকে আটকাবার পথ নেই। এবার ভারত কোন যুক্তিতে করছে? ভারতের যুক্তি একটাই, যে উনি যে বৈধ আমরা যে বৈধ প্রধানমন্ত্রী বলি, তার একটাই কারণ, তিনি কোনো ডিসিশন দেননি, পদত্যাগপত্র তিনি দেননি। তাকে বিক্ষোভ করে, চক্রান্ত করে তাকে পাঠিয়ে দেওয়া হয়, বলা হয় আপনি প্রাণ বাঁচাতে পালিয়ে যান। তিনি তখন ভারতে আশ্রয় নেন। ভারত বরাবর তাকে অতিথি হিসেবেই রেখে দিয়েছে। তখন থেকেই ভারত প্ল্যান করছিল আইনানুগ ব্যবস্থা নিয়ে কি করে করা যায়। তার সঙ্গে তো আরো উল্টো পাল্টা ব্যাপারগুলো জুড়লো। তারপরে বর্ডার ফেন্সিং হলো। এখন এই বর্ডার ফেন্সিং দেখার জন্য 5 তারিখ আসাম যাচ্ছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং 15 তারিখ বাংলায় আসছেন বর্ডার ফেন্সিং দেখতে, কাজকর্ম দেখতে। তো সেটা অন্য প্রসঙ্গ। এখন হয় ভারতবর্ষকে তার পদত্যাগপত্র দেখাতে হবে, অথবা আইসিজেতে যে ডেট পড়বে সেই ডেটে তাকে ওই পদত্যাগপত্র বাংলাদেশ সরকারকে দেখাতে হবে, বর্তমান সরকার। যদি পদত্যাগপত্র না দেখাতে পারে, তাহলে সেক্ষেত্রে আইসিজে তাকে বৈধ প্রধানমন্ত্রী ঘোষণা করবে এবং ইউনাইটেড কাউন্সিলে রেফার করে দেবে। ইউনাইটেড কাউন্সিল কি বলবে? না, বৈধ প্রধানমন্ত্রী তিনি দেশে ফিরতেই পারেন, কারণ তিনি তো জনগণের রায় নিয়ে আসছেন, তার তো পদত্যাগপত্র নেই। অতএব শেখ হাসিনাকে ফেরানোর জন্য যে রাস্তাটি খুঁজছিল ভারত, সেই রাস্তাটি পেয়ে গেছে। এখন এই যে খবরটা আমি যেটা বলছি, যেটা 19শে এপ্রিল আমি করেছিলাম, এবং আমার কমেন্ট বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই খবরটা কিন্তু বাংলাদেশে এখনকার সরকার কিন্তু জানে, এবং পূর্বতন সরকার উপদেষ্টারা তারাও জানেন। এই জানার ফলে একটা সবার মধ্যে ভয়ে একটা কাঁপুনি ধরেছে। এ বলছে আমি জানতাম না, ও বলছে আমি জানতাম না। একটা কিচেন ক্যাবিনেট ছিল, তারাই নাকি জানতেন না, অথচ তারা উপদেষ্টা ছিলেন, ভারী ভারী উপদেষ্টা। এখন যিনি পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন ওই তৌহিদ হোসেন, তিনি বলছেন বাণিজ্য চুক্তি সম্পর্কে আমি কেউ জানতাম না, আমাকে লুকিয়ে যাওয়া হয়েছে। ফরিদা আক্তার ইনিও বলেছেন, অধ্যাপক নজরুল তিনিও বলেছেন। এই লোকটার নাম বেশি নিই না, নামটা ভুলে যাই বারবার, নাম বেশি নিতে ইচ্ছা করে না, এত বড় মিথ্যাবাদী এই লোকটা। তো এইরা এখন সব পিঠ বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু পিঠ তো বাঁচবে না। বিএনপি সরকার তেমন কিছু করেনি, বিএনপি সরকার সেফ এক্সিট পেয়ে যাবে, কিন্তু আপনারা কেউ সেফ এক্সিট পাবেন না। আর ভারতবর্ষ কি করে ফেরাবে তার প্ল্যান সমস্ত রেডি করা আছে, কিন্তু আমি বলতে পারবো না, বললে আপনারা সতর্ক হয়ে যাবেন, বলা যাবে না। কিন্তু শেখ হাসিনা মাথা উঁচু করে আদালতের এবং ইউনাইটেড নেশনের রায় নিয়ে তিনি দেশে ফিরবেন, তাই উনি বলেছেন আমি মাথা উঁচু করে ফিরব। এবার আপনারা জিজ্ঞেস করতে পারেন কবে নাগাদ হতে পারে। দেখুন, ব্যাপারটা হচ্ছে এখন পুরোটা ইন্টারন্যাশনালি চলে গিয়েছে, এটা সময় লাগবে। আর যতক্ষণ না বর্ডার ফেন্সিংটা কমপ্লিট হচ্ছে, ততক্ষণ কিন্তু ভারত কোনো রকম অ্যাকশনে যাবে না। এই যে গত কয়েকদিন ধরে এই যে সংঘর্ষ হচ্ছে সীমান্তে, এই সংঘর্ষ আমি তো আগেই বলেছি, সংঘর্ষ একটা ছোট ফুলকি
যদি বারুদের স্তূপে গিয়ে পড়ে তাহলে পরে একটা বড় বিস্ফোরণ হতে পারে। আপনাদের কতগুলো খবর দিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন যে কি হতে যাচ্ছে। যেমন ITBP বলে আমাদের একটা সংস্থা আছে, ইন্দো তিবেট বর্ডার পুলিশ, তারা তিবেতটা পাহারা দেয়। যেহেতু ডেমচকে এখন প্রচুর সেনা মোতায়েন করা হয়েছে চীনকে ঠেকানোর জন্য, নেপাল এবং এই ভুটান এবং চীন এবং ভারত, এই তিনটে জায়গায় মিলনস্থল হচ্ছে ডেমচক। সেখানে যখন প্রচুর ভারতীয় সৈন্য মোতায়েন করা হয়েছে, তখন এই ITBP সেনাদের নিয়ে আসা হয়েছে। বলা হচ্ছে পুলিশ, আসলে তারা সেনা। তাদেরকে নিয়ে আসা হচ্ছে পুরো শিলিগুড়ি করিডোরের একদম পেছন দিকে। এরা আর BSF, এরা দুজনে থাকবে। আসামে থাকবে আসাম রাইফেলস এবং BSF। পশ্চিমবঙ্গে থাকবে ATS এবং তার সঙ্গে BSF। বিহারে থাকবে বিহার রাইফেলস এবং আমাদের BSF CISF। বিহারে দুটো জায়গাতে দুটো অর্গানাইজেশন থাকবে। BSF থাকবে, CISF সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল রিজার্ভ ফোর্স, তারাও থাকবে। এছাড়া থাকছে BSF। এটা একদম উত্তরবঙ্গ পর্যন্ত এই তিনটে ফোর্সকে রেডি করা হচ্ছে। এখন যখন ভেতরে ইনভেট করা হবে না, যখন ভেতরে ইনভেট করা হবে, তখন কি 10 কিলোমিটার 20 কিলোমিটার ভেতরে ঢুকে গেল, তখন বাংলাদেশের সেনাবাহিনী কি করবে? এদিকে তো 1 কোটি লোক তো জড়ো হয়ে যাবে শেখ হাসিনাকে করার জন্য, অভ্যর্থনা জানানোর জন্য। তাদেরকে সামলাবে না সরকারকে সামলাবে নাকি বর্ডার সামলাবে? কোন দিকে যাবে? আপনারই ভেবে বলুন কোন দিকে যাবে। ফলে আজ যারা নাচানাচি করছেন না, তারাই নাচানাচিটা বন্ধ করুন। ভয় পেয়েছেন, আপনাদের পালাবারও জায়গা নেই। আপনারা ভারত হয়ে পালাবেন তো ভারতের ভিসা আপনারা, এই যে সাজিদ নাকি একটা সাজিদ আছে বোধহয়, একটা নাহিদ আছে, একটা আছে পাটোয়ারি আছে, হ্যাঁ সার্জিস, আর 26 অক্ষর আছে সজীব ভুইয়া, সে একটা আছে, ইউনুস আছে, ফরিদা আক্তার আছে, তারপরে আর এক ম্যাডাম আছেন, বেশ সেজে গুজে থাকেন, চটকদার কথাবার্তা বলেন, নামটাই ভুলে গিয়েছি, তিনি আছেন। আমি বহু আগে একবার বলেছিলাম, আপনারা ঘর সংসার করছেন, কি দরকার এইসব ঝামেলার মধ্যে ঢুকে? পরবর্তীকালে তো সেই মুশকিলের মধ্যেই পড়বেন। আমার কথা তো কেউ শোনে না, কেউ দাম দেয় না। আজকে দেখুন কি ঝামেলার মধ্যে পড়তে যাচ্ছেন। শেখ হাসিনা দেশে ফিরে রাষ্ট্রপতির কাছে অনুমতি নিয়ে তিনি আবার যখন বসবেন ক্ষমতায়, বসে তার প্রথম কাজ হবে এইগুলোকে টাইট মারা। তোলো, বিচার করো, আর ফাঁসিতে ঝোলাও। সে যদি মহিলা হয়, সে যদি পুরুষ হয়, তার বয়স 90 হলেও হবে। কারণ শেখ হাসিনাকে 87 বছর বয়সে যদি তারা ফাঁসিতে ঝোলানোর বন্দোবস্ত করতে পারে, তাহলে উনিই বা করবেন না কেন? উনি করবেন, আর ভারতবর্ষ সর্বত্র সহযোগিতা করবে। আমি তো বলেইছিলাম যে পুনর্গঠনের জন্য $20 বিলিয়ন দেবে ভারতবর্ষ, এবং প্রচুর কোম্পানিকে নিয়ে গিয়ে ওখানে স্থাপন করে 2 বছরের মধ্যে বাংলাদেশকে আবার একদম সেই উচ্চতায় নিয়ে যায়, যেখান থেকে উনি ছেড়ে এসেছিলেন সেই উচ্চতায় 2 বছরের মধ্যে পৌঁছে দেবেন। এর মধ্যে চাল ডাল যা যা দরকার সমস্ত কিছু পৌঁছে যাবে। ভারী শিল্প ছাড়া দেশের উন্নতি হয় না। তো এখন আপনারা অপেক্ষা করুন,
আমি ডেট বলতে পারবো না, কারণ বললাম এটা ইন্টারন্যাশনাল ব্যাপার। কবে ওদের কাছ থেকে অর্ডার আসবে, কি হবে না হবে, সেটার জন্য একটু বসে থাকতে হবে। আর আমাদের একটু অপেক্ষা করতে হবে যাতে ফেন্সিংটা কমপ্লিট হয়ে যায়। ফেন্সিং পুরো কমপ্লিট হয়ে গেলে তারপরেতে এইবারেতে অ্যাকশনটা শুরু হবে। অ্যাকশনটা যে কোনো দিন শুরু হতে পারে, ফেন্সিং না হলেও অ্যাকশন শুরু হতে পারে। কারণ ফেন্সিং এর মতোই সমস্ত দাঁড় করিয়ে রাখার জন্যই ওই আইটিবিপি কে ডাকা হয়েছে, সিআইএসএফ কে ডাকা হয়েছে, বর্ডার সিকিউরিটি ফোর্স আছে, তারপর আমাদের সেনা আছে। ঢুকবে আমাদের সেনা, তার পেছনে থাকবে বর্ডার সিকিউরিটি ফোর্স, তার পেছনে সুরক্ষায় থাকবে আইটিবিপি অথবা আসাম রাইফেলস অথবা বিহার রাইফেলস, এইরকম সমস্ত, অথবা কোথাও এসটিএফ। তা আপনাদের ছাড় নেই। এখন যদি বলেন আমরা কিছু জানি না, সব জানতো ইউনুস। মালটা খাওয়ার সময়, পয়দা খাওয়ার সময় সবাই খেয়েছেন, কই তখন তো পদত্যাগ করেননি। আপনার যদি মনে হতো, আপনার মনে হয়েছিল আপনি 3বার, আমি তৌহিদ হোসেনকে বলছি, উনি বলেছেন যে আমি 3বার পদত্যাগ করতে গেছিলাম, তা বললেন না কেন? আমার তো অনেক কোম্পানি ছাড়তে চাইনি, আমি তো পদত্যাগ করবো সিদ্ধান্ত নিয়েছি, পদত্যাগ করে দিয়েছি। আমি যদি পদত্যাগ করি, কাকে কে আমায় আটকাবে? কেউ আটকাতে পারবে না। আমার পোষাচ্ছে না, আমি চলে যাব। তা সালাউদ্দিন একজন আছেন না, বড় বড় কথা বলতেন, হ্যাঁ, সবাই দেখবেন ইঁদুরের মতো চুপসে গিয়েছে। ইঁদুর যেমন গর্তের দিকে ছোটে না পালাবার জন্য, এরাও ছুটোছুটি লাগিয়ে দেবেন। শুধু কটা দিন কটা মাস অপেক্ষা করুন। মানে যে কোনো দিন, মানে আমাদের তো অর্ডার যদি আসেও, ফেন্সিং যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ আমরা কিছু করব না। আর ফেন্সিং কমপ্লিট হয়ে গেলে, ইলেকট্রিক্যাল লাইন বসে গেলে, তারপরে তো যা করার তাই হবে। সুতরাং আপনারা অপেক্ষা করুন। শেখ হাসিনা মাথা উঁচু করে, যেমন বলেছেন দেশে ফিরবেন, তিনি মাথা উঁচু করে দেশে ফিরবেন। তার কারণটা আমি আপনাদের বলে দিলাম এবং স্ক্রিনেও দেখিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।